নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে গল্পটি আমি পাঠ করব, গল্পটির নাম লোভী। লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। আর একটি অনুরোধ, যাদের আমার গল্প পাঠ ভালো লাগবে না, দয়া করে আমার ভিডিওটি স্কিপ করে যাবেন। শুরু করছি আজকের গল্প লোভী। ভিক্ষে করো কেন? জোয়ান মদ্য গায়ে খেতে খেতে পারো না? এই কথা বলে বাবা বিপদে পড়ে গেলেন। লোকটি সঙ্গে সঙ্গে বলল, বাবু, একটা কাজ দিতে পারেন? কাজ দেন, ভিক্ষা করব না। বাবা জিজ্ঞেস করলেন, তুমি কি কাজ পারো? রান্না জানো? লোকটি বলল, আজ্ঞা না, রান্না করি নাই কখনো। বাবা আবার বললেন, তাহলে তুমি কি কাজ জানো? লোকে যে তোমাকে চাকরি দেবে, কি দেখে দেবে? লোকটি বলল, চাষের কাজ জানি, জমিতে হাল দিতে পারি, নিড়ুনির কাজ পারি, গাই বলদ চড়াতেও পারি। দেবেন বাবু কাজ? একবার দিয়ে দেখেন। কলকাতা শহরে এসে লোকটা চাষের জমি চাইছে। চাষের জমি দূরে থাক, সারা পৃথিবীতে আমাদের এক টুকরো ভূমিও নেই। আমরা ভাড়া বাড়িতে থাকি। কলকাতায় কারই বা গোয়ালঘর আছে? বাবা ধমক দিয়ে বললেন, চাষের কাজ জানো তো গ্রাম ছেড়ে কলকাতায় ভিক্ষে করতে এসেছো কেন? তোমার জমি নেই? লোকটি দুদিকে মাথা নেড়ে বলল, আমার ছিল না, আমার বাপেরও ছিল না। আমরা না হয় রিফিউজিদের বংশ, তাই আমাদের মাটি নেই, কিন্তু পশ্চিম বাংলাতেও লক্ষ লক্ষ ভূমিহীন চাষি। এবং কেন তারা গ্রাম ছেড়ে এক এক সময় শহরে ভিক্ষে করতে আসে, তা জিজ্ঞেস করাই বাহুল্য মাত্র। এ শহর এমন কত পরগাছাকে আশ্রয় দেয়। লোকটি আমাদের দরজার সামনে বসে পড়ে বলল, বাবু, আপনি বললেন তাই আমি আর ভিক্ষে করব না। ভিক্ষা করা খারাপ, আপনি আমাকে যে কোনো একটা কাজ দেন। মুখের কথা ফিরিয়ে নেওয়া বাবার স্বভাব নয়। তিনি কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন লোকটির দিকে, তারপর বললেন, উঠে এসো, এখন কিছুদিন এখানেই থাকো, তারপর তোমাকে মাটি কাটার কাজ দেব। তোমার নাম কি? হারাধন। ভেতরের দিকে তাকিয়ে বাবা হাঁক দিয়ে বললেন, এই মিনু, তোর মাকে ডাকতো। এই হারাধন এখন থেকে বাড়ির কাজ করবে, আগে ওকে দুটি খেতে দে। বাবা জেদি পুরুষ, আমাদের পরিবারের হিটলার। বাবার মুখের কথার প্রতিবাদ করার ক্ষমতা কারোর নেই। মা অনেক সময় ঝগড়া ও কান্নাকাটি করেন বটে, কিন্তু শেষ পর্যন্ত বাবার জেদটাই বজায় থাকে। আমাদের ভাই বোনদের মতামতের তো কোনো মূল্যই নেই। বাঙাল পরিবারের এটাই রীতি। আমি তখন বিএসসি পাশ করে প্রায় বেকার, বন্ধু বান্ধবদের কাছে প্রায়ই ভিক্ষে করি। বাবা তা জানতে পারেন না। বাবার কাণ্ডজ্ঞান সত্যিই কম। আমাদের মাত্র ছোট ছোট 3খানা ঘর। আমরা 4 ভাই বোন, ছোট কাকাও আমাদের সঙ্গে থাকে। এর মধ্যে একটা বয়স্ক বাইরের লোককে কোথায় জায়গা দেওয়া হবে? একটা বারান্দা পর্যন্ত নেই। হারাধনের বেশ চওড়া শরীর, লম্বা কম নয়, মুখে রুখু দাড়ি, বয়স হবে বছর 45। কানা খোঁড়া কিছু নয়। এরকম একটা পুরুষকে ভিক্ষে করতে দেখলে সত্যি রাগ হবারই কথা। তা বলে কি ওকে আমাদের বাড়িতেই রাখতে হবে? বাবার বন্ধু গৌতম কাকা একজন মাটি কাটা কন্ট্রাক্টর। যেসব জায়গায় রাস্তা বা ব্রিজ বানানো হয়, সেখানে তিনি 250-300 মজুর খাটান। গৌতম কাকাকে বলে সেই কাজেই হারাধনকে ভিড়িয়ে দেবেন। বাবা এরকম ভেবে রেখেছিলেন।
গৌতম কাকা আপাতত মালদায় একটা খাল কাটাচ্ছেন। মাস তিনেক আমাদের বাড়ি আসেননি। মুড়ির সঙ্গে বাদাম আর পেঁয়াজ কুচি মিশিয়ে মাখা আর চা, এই ছিল আমাদের সকালের জলখাবার। হারাধনকেও সেই মুড়ি মাখা দেওয়া হলো এক বাটি। বাথরুমে যাবার সরু প্যাসেজটায় উবু হয়ে বসে সে মুড়ি থেকে খোসা ছাড়ানো বাদাম কয়েকটা বেছে তুলে নিয়ে জিজ্ঞেস করল, এগুলো কি? আমি বললুম, তুমি বাদাম চেনো না? সে বিহ্বলভাবে আমার মুখের দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। আপন মনে বলল, বাদাম বাদাম। তারপর কয়েকটা মুখে দিয়ে এমন আস্তে চিবুতে লাগলো যেন বাদাম এক বিস্ময়কর বস্তু। লোকটা আগে কখনো বাদাম খায়নি নাকি? আমার ছর্দি ওকে জিজ্ঞেস করল, তোমার আর কে আছে? বউ ছেলে মেয়ে নেই? তারা কোথায়? হারাধন বলল, আমার কেউই নেই। হঠাৎ ঝপাঝপ বাদাম মুড়ি সব শেষ করে ফেলে সে লোভীর মতন বলল, আর একটু দেবেন? বড় ভালো, বড় ভালো। রান্নাঘর থেকে বেরিয়ে এসে মা বললেন, প্রথম দিনেই এত? এখানে ওসব আবদার চলবে না, যা দেওয়া হবে তাই খাবে। হারাধন মায়ের পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে বলল, মা জানেনি এই চরণে স্থান দিয়েছেন, কোনোদিন নেমো খারামি করব না। আপনি বললে আমি নিজের গলাটাও কেটে ফেলতে পারি। মা আঁতকে উঠে সরে যাবার চেষ্টা করলেন। আমি বললুম, কি হে, তুমি কি গ্রামে যাত্রা টাত্রা করতে নাকি? সে মুখ তুলে এক গাল হেসে বলল, হ্যাঁ গে, 3খানা পালায় একটা করেছি। আর কিছুক্ষণের মধ্যেই বোঝা গেল হারাধনের মাথায় বেশ গোলমাল আছে। সে বেশি কথা বলে। রান্নাঘরের দরজায় বসে সে মায়ের সঙ্গে অনবরত বকবক করতে লাগল তার গ্রামের গল্প। বনগাঁ সীমান্তের কাছে সর্দার পাড়ায় তার বাড়ি। 2 পুরুষ আগেও তারা বিহারের লোক ছিল। তার বউ এবং 3টি ছেলে মেয়েও ছিল এক সময়। বউ আর এক মেয়ে মারা গেছে। ছেলে দুটো অন্যের বাড়িতে থাকে। মাথার দোষ আছে বলেই সে কোনো কথা গোপন করতে পারে না। বিকেলের মধ্যেই জানা গেল যে ডাকাতির দায়ে সে 2 বছর জেলও খেটেছে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই যে একটা মুস্কো মতন জোয়ান, যার মাথার গণ্ডগোল আছে, সে আবার ডাকাতও বটে। এরকম একজনকে রাখতে হবে আমাদের বাড়িতে। মা তখনই ভয় পেয়ে শোয়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। বাবা অবশ্য এতেও দমে যাবার পাত্র নন। স্বদেশী আমলে তিনি কিছুদিন জেল খেটেছিলেন। এখন জীবিকার তাড়নায় সদা ব্যস্ত হলেও মনের মধ্যে দেশ দশের জন্য কিছুটা খচখচানি রয়ে গেছে। বাবা বললেন, যে লোক নিজের থেকেই ডাকাতির কথা স্বীকার করে তার মতো লোক খারাপ হতে পারে না, অত ভয় পাবার কি আছে? এই ব্যাপারে অবশ্য আমি বাবার সঙ্গে একমত। তার এই যুক্তির জন্য নয়, লোকটিকে আমার বেশ পছন্দ হয়েছে। কথাবার্তার মধ্যে পাগলাটে সুরটা বেশ মজার। বাড়িতে আমরা 3 জন পুরুষ মানুষ, ওকে ভয় পাবো কেন? ওকে দিয়ে আধমন কয়লা ভাঙানো হলো। একতলা থেকে বালতি করে জল টেনে টেনে পুরো ছাদটা ধোয়ানো হলো। তাতে ওর কোনো আপত্তি নেই। সারাদিন হারাধন এখানে সেখানে কাটায়। কাজ না থাকলে সদর দরজার বাইরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। রাত্রিরে ওর শোবার ব্যবস্থা করা হয়েছে আমাদের ঘরে। এক ঘরে বাবা মা, এক ঘরে বোনেরা,
আর কোথাও তো ওর জন্য জায়গা করা যাবে না। বসবার ঘরটাতেই দুখানা খাটে কাকা আর আমি শুই। তারই পাশে হারাধনের জন্য একটা মাদুর আর বালিশ পাতা হলো। হারাধনের সঙ্গে তো বিছানা টিছানা কিছুই ছিল না। ও আগে শ্রীমানি মার্কেটের গাড়ি বারান্দার তলায় শুয়ে থাকত। খাওয়া দাওয়ার পর ছোট কাকার সঙ্গে এটা আমার আড্ডার সময়। ঘরের মধ্যে একটা উটকো লোক ঢোকাবার জন্য ছোট কাকা খুবই রেগে গেলেও কিছুই তো করার নেই। ছোট কাকার সামান্য দুটো টিউশনির রোজগার। হিটলারের ইচ্ছার বিরুদ্ধে কিছু বলার সাহস নেই ছোট কাকার। ছোট কাকা চুরুট খায়। একটা লম্বা চুরুট শেষ করা পর্যন্ত আমাদের গল্প চলে। হারাধন তার মাদুরের ওপরে বসে চোখ বুজে বিড়বিড় করে কি যেন জপ করতে লাগলো। তার গলায় একটা রুদ্রাক্ষের মালা আগে দেখেছি। সেটা তার ভিক্ষে করার ভেক মনে হয়েছিল, কিন্তু তার সত্যি ভক্তিভাব আছে দেখা যাচ্ছে। চুরুট ধরিয়ে ছোট কাকা বলল, এই তুই কিরকম ডাকাতি করেছিলি রে? মানুষ মেরেছিলি? চোখ বোঝা অবস্থাতেই জিভ কেটে সে বলল, আজ্ঞে না বাবু, সেরকম অধর্ম করি নাই। সিন্দুক ভেঙেছি আর ধানের গোলা লুটেছি। ছোট কাকা বলল, এগুলো বুঝি ধর্মের কাজ? একেবারে ধর্মপুত্তর যুধিষ্ঠির। শোন, এ বাড়িতে বড়বাবু দয়া করে তোকে রেখেছেন। কোনো রকম চুরি ডাকাতির মতলব যদি করিস তাহলে তোর মাথা ভেঙে গুঁড়ো করে দেব। হারাধন বলল, বড়বাবু তো আমারে মাটি কাটার কাজ দেবেন বলেছেন, সেই কাজ আমি ভালো পারব। ছোট কাকা আবার জিজ্ঞেস করলেন, ডাকাতি করে কত টাকা পেয়েছিলি? একগাল হেসে হারাধন বলল, কিছুই পাই নাই বাবু, ধরা পড়ে গেলাম যে। হারাধন লম্বা করে গল্পটা বলার চেষ্টা করছিল। তাকে মাঝে মাঝে থামিয়ে দিয়ে আমরা যে কাহিনীটা উদ্ধার করলুম তাতে বোঝা গেল ডাকাত হিসাবেও সে একটা অপদার্থ। খিদের ঠেলা সহ্য করতে না পেরেই সে একটা ডাকাতদের দলে ভিড়েছিল। প্রথমবারেই বনগাঁর এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সে ধরা পড়ে যায়। পালাবার সময় একখানা রামদা ঘুরিয়ে গ্রামের লোকদের ভয় দেখানোই ছিল তার কাজ। হঠাৎ তার হাত থেকে রামদাটা খসে ছিটকে পড়ে গেল দূরে। সেটা সে কুড়োতে যেতেই ৩-৪ জন লোক ঝাঁপিয়ে পড়ল তার ওপর। এমনই অদ্ভুত হাসি হাসি মুখ লাগিয়ে রেখে হারাধন গল্পটা বলে যায় যেন এটা তার জীবনের একটা দারুণ মজার অভিজ্ঞতা। ধরা পড়ার পর সে প্রচণ্ড মার খেয়েছিল। তারপর পুলিশের হাতে যায়। জেল থেকে গ্রামে ফেরার পর তার পুরনো স্যাঙাতরাও তার ভুলের জন্য তাকে বেধড়ক পিটিয়েছিল। একজনের শাবলের কোপে তার পায়ের 2 আঙুল উড়ে যায়। বাঁ পা তুলে সে তার পুরনো ক্ষতস্থানটা দেখাবার চেষ্টা করতেই ছোট কাকা বলল, থাক থাক। আমি জিজ্ঞেস করলুম, তুমি ওই একবারই ডাকাতি করেছ? তার আগে চুরি টুরি করনি 2-1 বার? হারাধন বলল, খেজুর রস চুরি করেছি অনেক অল্প বয়সে। তারপর ধরেন কখনো খিদের জ্বালায় লোকের বাড়ি থেকে কলাটা মূলোটা নিয়েছি, কিন্তু টাকা পয়সা। কথা বলতে বলতে থেমে গিয়ে সে লোকটা ছোট কাকার মুখের দিকে হাঁ করে চেয়ে রইল। তারপর বলল, এটা কি? ছোট কাকা বললে, এটা চুরুট। তুই কখনো চুরুট দেখিসনি? দুদিকে মাথা নেড়ে সে বলল, আজ্ঞে না। তারপর চিন্তিতভাবে পেঁচার মতন 2-1 বার চোখ পাল্টে বলল, হ্যাঁ
দেখেছি বোধহয় একবার জেলখানার এক বাবুর মুখে। ওটা কেমন লাগে, হুঁকার মতন? লোকটা খোসা ছাড়ানো সাদা চিনেবাদাম দেখেনি। চুরুট দেখলে অবাক হয়, এ কেমন ধরনের গেঁইয়া? এমন গ্রামও আছে এখনো? হুঁকোর মতন শুনে আমার হাসি পেয়ে গেল। ছোট কাকা জিজ্ঞেস করল, তুই গাঁজা খেয়েছিস কখনো? সে উত্তর না দিয়ে বলল, বাবু আমারে একখানা দেবেন, একবার টেনে দেখব, জীবনটা বৃথা যাবে, দেন না। ছোট কাকা আর আমি স্তম্ভিত হয়ে চোখাচোখি করলাম। বাড়ির একটা চাকর, তাও সদ্য নতুন, বাড়ির বাবুদের কাছে সিগারেট কিংবা চুরুট চাইছে, এ কখনো কেউ শুনেছে? ছোট কাকা তো বাবারই ছোট ভাই, সেও কম রাগী নয়। সে হুঙ্কার দিয়ে বলল, একটা লাথি মেরে মুখ ভেঙে দেব, বেশি বেশি আবদার পেয়েছিস তাই না? হারাধন হি হি করে হেসে বলল, মারেন মারেন, যত জোরে ইচ্ছা মারেন, লাথি আমি অনেক খাইছি, তাতে আমার বেশি লাগে না, কিন্তু ওই লম্বা তামুক আমি কখনো খাই নাই, জীবনে একবার খাইয়া দেখব না, দেন ছোটবাবু, একবার দেন। পাগল না হলে কেউ এইভাবে চাইতে পারে না, এমনভাবে চাইলে নাও বলা যায় না। গলায় ধোঁয়া আটকে ছোট কাকা একবার বিষম খেল। তারপর 3/4 শেষ হয়ে আসা চুরুটটা সে ছুঁড়ে দিল হারাধনের দিকে। বাবুদের সামনে যে ধূমপান করতে নেই সে জ্ঞানটুকু আছে হারাধনের। চুরুটের টুকরোটা কুড়িয়ে নিয়ে একটা ধাড়ি হনুমানের মতো লাফাতে লাফাতে চলে গেল বাইরে। একটু বাদে ফিরে এসে সে ঢিপ করে প্রণাম করল ছোট কাকার পা ছুঁয়ে। প্রায় লাথি মারার ভঙ্গিতেই বিরক্ত হয়ে পা সরিয়ে নিল ছোট কাকা। পরবর্তী 3-4 দিন হারাধনকে নিয়ে বেশ হৈ হৈ করেই কাটল। প্রায়ই তাকে নিয়ে মজা করা যায়। আমরা গ্রামে বিশেষ থাকিনি। হারাধনের কাছ থেকে আমরা গ্রামের সব অদ্ভুত গল্প শুনি। অবশ্য গ্রামের সব লোকই নিশ্চয়ই হারাধনের মতন অজ্ঞ হয় না। বাবা একদিন গোটা 4 মাগুর মাছ আনলেন বাজার থেকে। তার মধ্যে একটা দুরন্ত মাগুর হঠাৎ বাজারের থলে থেকে লাফিয়ে পড়ল উঠোনে। কাঁটার ভয়ে কেউ সেটাকে ধরতে সাহস পাচ্ছে না। মা বললেন, ও হারাধন, মাছটা তুলে আনো। মাছ ধরবে কি? হারাধন ডেবডেবে চোখে হাঁ করে তাকিয়ে আছে সেটার দিকে। ফিসফিস করে বলল, এত বড় মাগুর জন্মে দেখি নাই। কথাটা আমাদের খুব বাড়াবাড়ি মনে হলো। মাগুরটা পেল্লায় কিছু না, বাজারে এইরকম মাগুরই তো বিক্রি হয়, 1 বিঘতের চেয়ে একটু লম্বা। গ্রামের লোক একটা এইরকম মাগুর দেখেনি। বাবা বললেন, কলকাতার বাজারে বেশিরভাগই চালানি মাগুর আসে, ওয়েস্ট বেঙ্গলের গ্রামে বেশি বড় মাগুর হয় না, ছোট থাকতেই ধরে খেয়ে ফেলে। তবু আমাদের বিশ্বাস হলো না। যা কলকাতার বাজারে সারা বছর পাওয়া যায় তা একজন গ্রামের মানুষ সারা জীবনে একবারও দেখেনি, এ কি হতে পারে? হারাধন মহা বিস্ময়ের সঙ্গে সেই মাগুর মাছ কাটা দেখতে লাগলো রান্নাঘরের দরজার সামনে বসে। এমন সময় সে বলে ফেলল, মা, আমারে 1 টুকরো দেবেন তো? মা ধমক দিয়ে বললেন, যা রান্না হয় তার কোনটা তোমাকে দেওয়া হয় না, এখানে বসে বসে নজর দিতে হবে না, ওঠো তো। 2 দিন বাদে হারাধনের একটা চুরি ধরা পড়ে গেল। দুপুরের দিকে মা একটু ঘুমিয়ে নেন। আমারও দুপুরের ঘুম বেশ প্রিয়। যতদিন চাকরি পাচ্ছি না
ততদিন দুপুরের ঘুমটা আর ছাড়ি কেন। ছোট কাকা টোটো করে ঘুরে বেড়ায়। ছর্দি এসে ঠেলা মেরে আমায় জাগিয়ে বলল, খোকন, হেই খোকন, দেখবি আয়। ছর্দির মুখে ঠিক ভয় নয়, অদ্ভুত একটা বিস্ময়ের ঘোর। ঠোঁটে আঙুল দিয়ে আমাকে শব্দ না করার ইঙ্গিত করে ছর্দি পা টিপে টিপে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। নিভে যাওয়া উনুনের ওপর অ্যালুমিনিয়ামের দুধের কড়াইটা চাপানো। আত কড়াই ভর্তি দুধের ওপর একটা পাতলা সর পড়েছে। একটা মস্ত বড় হুলো বেড়ালের মতন উপুর হয়ে হারাধন সরাসরি সেই কড়াই থেকে চুমুক মারছে দুধে। আমাদের উপস্থিতিতেও তার ভ্রুক্ষেপ নেই। আমি চুলের মুঠি ধরে তাকে টেনে তুললুম। তার গোঁফ দাড়িতেও দুধ লেগে গেছে। ভয়ের কোনো লক্ষণ নেই তার মুখে, বরং একটু লজ্জা লজ্জা ভাব করে বলল, 10-12 বছর দুধ খাই নাই, কেমন খেতে লাগে ভুলেই গেছিলাম, তাই একটু ইচ্ছে হলো। আমি নিজেও তো 10-12 বছর চুমুক দিয়ে দুধ খাইনি। চায়ের সঙ্গে যেটুকু দুধ পেটে যায়, দুধের সঙ্গে সেইটুকুর সম্পর্ক। দাঁত কিরমির করে আমি বললুম, হারামজাদা, আমাদের বাড়িতে একেবারে ছোট বোনটা ছাড়া আর কে দুধ খায়? বাকি দুধটা তো চায়ের জন্য। ছর্দি বলল, ভাগ্যিস আমি দেখে ফেললুম, নইলে ওর এঁটোটা আমাদের খেতে হতো। হারাধন বলল, বড় ভালো স্বাদ, আর একটু খাবো ও দিদিমণি? সেই দিনই হারাধনের চাকরি যাবার কথা। কিন্তু ছর্দির দয়ার শরীর। প্রথম অপরাধের জন্য ছর্দি তাকে ছেড়ে দিতে চাইল। ঘটনাটা কাউকে জানানো হলো না। পুরো দুধটাই হারাধনকে খেতে দিয়ে বলা হলো, সে যদি ভবিষ্যতে আর কোনো খাবারে মুখ দেয় কিংবা না বলে কোনো জিনিস নেয়, তাহলেই পুলিশে দেওয়া হবে তাকে। সে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম জানিয়ে বলল যে আর কখনো সে না জানিয়ে কিছু খাবে না। কড়াইটা উল্টে দোষ দেওয়া হলো পাশের বাড়ির পোষা বেড়ালটার নামে। এরপর কয়েকদিন ছর্দি আর আমি পালা করে দুপুরবেলা গোপনে লক্ষ্য করেছি। হারাধনের আর কোনো চৌর্যকর্ম চোখে পড়েনি। গৌতম কাকা বাবার চিঠি পেয়ে দেখা করতে এসে একটা দুঃসংবাদ দিলেন। সরকারের কাছে তার 2.5 লাখ টাকা বাকি পড়ে আছে। তার মাটি কাটার ব্যবসা আপাতত লাটে উঠে গেছে। মজুরদের প্রাপ্য টাকা দিতে পারছেন না বলে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। হারাধনকে দেখে তিনি মুখ বাঁকিয়ে বাবাকে বললেন, এরকম একটা মুষ্কো জোয়ানকে বাড়িতে রেখেছ? তুমি কি পাগল নাকি? আজই একে বিদায় করে দাও। দিনকাল খারাপ, কখন কিসে কি সর্বনাশ হয়ে যায় কোনো ঠিক নেই। হারাধনকে অবশ্য তখনই তাড়ানো হলো না। পাগলাটে মানুষটা এমনিতে নিরীহ, হাজার ধমক দিলেও প্রতিবাদ করে না। মাঝে মাঝে জিনিসপত্র ভাঙে। এর মধ্যে 2টো কাঁচের গ্লাস আর একটা কাপ ভেঙেছে। দোকান থেকে কোনো জিনিস আনতে বললে অন্য একটা নিয়ে আসে, তবু কোনো কাজেই তার না নেই। আমাদের ঠিকে ঝিটা আবার 3-4 ধরে আসছে না। এমনকি মাও হারাধনকে একটু একটু পছন্দ করে ফেলেছেন। হারাধনের একটা অদ্ভুত কথা শুনে তিনি হেসে গড়াগড়ি যান। ছর্দির বান্ধবীরা বেড়াতে এলে ছর্দি হারাধনকে ডেকে তার বোকামির নিদর্শনগুলি দেখিয়ে বান্ধবীদের আনন্দ দেয়। দিন 15 কেটে যাবার পর একটা মজার কাণ্ড হলো। সেদিন রবিবার। দুপুরে খাওয়া দাওয়ার পর
বাবা পাশের বাড়িতে তাস খেলতে যান। মা খবরের কাগজে রবিবারের পাতা শেষ করে বেলা করে ঘুমোন। হঠাৎ দরজায় একটা আওয়াজ পেয়ে মা ভাবলেন কোনো কারণে তাস খেলা বন্ধ, তাই বাবা আজ ফিরে এসেছেন। বিছানায় তার পাশে একজনের শুয়ে পড়ার শব্দ হলো। অন্যদিকে ফিরে কাগজ পড়তে পড়তে মা জিজ্ঞেস করলেন, আজ আর খেলা হলো না বুঝি? তোমাকে কতদিন বলেছি সুমিতা পছন্দ করে না। উত্তরের বদলে একটা অন্যরকম হাসির শব্দ শুনে মা চমকে পাশ ফিরলেন। তিনি দেখলেন দাড়ি গোঁফওয়ালা একটা বিকট মুখ। সেই মুখখানা খুশিতে জ্বলজ্বল করছে। বিরাট আর্তনাদ করে মা পালাবার চেষ্টা করতেই গড়িয়ে পড়ে গেলেন খাট থেকে। আরশোলা দেখে ভয় পায় ছর্দি। মায়ের ওসব বাতিক নেই, এমনকি আমার মায়ের ভূতের ভয়ও নেই। মার গলায় ওরকম চিৎকার আমরা কখনো শুনিনি। আমরা সবাই ছুটে গেলুম একসঙ্গে। খাটের ওপর ঠিক পাখার নিচে হাত পা ছড়িয়ে শুয়ে আছে হারাধন। খাটের গদিতে সে একটু একটু দোলবার চেষ্টা করছে। একটা ক্রিকেট ব্যাট তুলে ছোট কাকা যেভাবে মারতে উঠেছিল সেটা ঠিক মতন লাগলে বোধহয় তক্ষুনি খুন হয়ে যেত। ছর্দি ছোট কাকার হাতটা ধরে ফেলল, তারপর চলল লাথি ঘুষি। হারাধনের মুখে একটিও শব্দ নেই, যেন সে ধরেই নিয়েছে এই সব মার তার প্রাপ্য। কোনো প্রশ্নেরও সে উত্তর দেয় না। লোকটার অকৃতজ্ঞতাতেই আমাদের সকলের চোখ দিয়ে ঝরে পড়ছে ঘৃণা। একটা জেলখাটার ডাকাত জেনেও ওকে এ বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল, তার এই প্রতিদান! মায়ের ধারণা হারাধন ওর গলা টিপে ধরতে চেয়েছিল। খবর পেয়ে বাবা ছুটে এলেন পাশের বাড়ি থেকে। এখন বাবাকে সামলানোই একটা বড় কাজ আমাদের। বাবার খুব ব্লাড প্রেশার আছে। বাবা কিন্তু রাগারাগি করলেন না একেবারেই। গুম হয়ে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। তার মুখে নিদারুণ দুঃখের ছাপ ফুটে উঠেছে, যেন খুব অন্যায়ভাবে তাকে কেউ কোনো একটা খেলায় হারিয়ে দিয়েছে। আমার মায়ের বিছানার পাশে গিয়ে হারাধন শুয়েছে। এই কথাটা জানাজানি হয়ে গেলেই পাড়ার লোক অনেক কথা বলতে পারে। তারপর কি ঘটেছে না ঘটেছে তা কেউ শুনতে চাইবে না। যাদের জিভ সবসময় সুরসুর করে তারা যা ইচ্ছে বানাবে। এই ব্যাপারটা ছর্দি বুঝতে পেরে বলল, বাবা আর চেঁচামেচি করার দরকার নেই, ওকে বরং বনগাঁয়ে পাঠিয়ে দেওয়া হোক। বাবা যুক্তিটা মানলেন। ছোট কাকা আর আমার ওপর সেই ভার দেওয়া হলো। হারাধনের দিকে তাকিয়ে বাবা শুধু গম্ভীরভাবে বললেন, তুই আর কোনোদিন কলকাতা শহরে ভিক্ষে করতেও আসবি না, তাহলে কিন্তু কেউ আর তোকে বাঁচাতে পারবে না। শিয়ালদায় পৌঁছে হারাধনের কাছে আমাকে পাহারায় দাঁড় করিয়ে ছোট কাকা গেল টিকিট কেটে আনতে। মার খেয়ে হারাধনের মুখ ফুলে গেছে, থুতনির কাছে তার কেটেও গেছে খানিকটা, কিন্তু তাকে মোটেই বিমর্ষ দেখাচ্ছে না, বরং বনগাঁয়ে ফিরে যাবার সুযোগ পেয়ে সে উৎফুল্ল। আমি জিজ্ঞেস করলুম, হারাধন, সত্যি করে বলো তো, তুমি এটা করতে গেলে কেন? মা তোমাকে কোনোদিন কম খাবার দিয়েছে? তোমাকে একটা জামা কিনে দেওয়া হলো পরশুদিন। হারাধন বলল, জামা তো আমার একটা ছিলই, আর জামা লাগতো না। আমি বললুম, তোমার জামাটা ছেঁড়া আর নোংরা, সেই জন্যই একটা নতুন জামা দেওয়া হলো। ছর্দি সেদিন।
হারাধন আবার বলল, জামা লাগতো না, কিন্তু আমি কোনোদিন গদির বিছানায় শুই নাই। মাথার উপরে পাখা ঘোরে, গদির বিছানা, তাই ভাবলাম জীবনটা বৃথা যাবে, কোনোদিন শোব না, তাই একটু বড়বাবুর মতন হে 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 হে, বড় ভালো লাগছে। একটু মার খেয়েছি, তাতে কি হয়েছে, বড় ভালো গো বাবু। আমার দিকে জলজলে চোখে তাকিয়ে সে হাসতে লাগলো পরম পরিতৃপ্তিতে। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।